চলো, তো আজকে আমরা ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 2 সেখান থেকে আমরা পড়বো হচ্ছে একদম শুরু করবো আমরা শ্বাসকার্য ও শ্বসন। ওকে, শ্বাসকার্য ও শ্বসন ভালো করে বুঝবে। আমি লিখবো, লিখে সরে যাবো, তারপর তুমি লিখবে। শুধু শুধু টোকার যে শুধু টুকবো ওরকম ভালো করে বুঝবে, তোমার মাথায় যেন স্টোর হয় জিনিসটা। ঠিক আছে, আগামী দিনে যেন ভাই বা বোন জিজ্ঞেস করবে তুমি যেন কিছু বলতে পারো যে না এটা এটা, ওরকম না কিছু কোনো বিদ্যা থাকলো না ওরকম। ঠিক আছে, দেখো এই শ্বাসকার্য যে ব্যাপারটা আছে তাতে নোট করবে, আমি বুঝিয়ে দিয়ে আমি সরে যাবো, তারপর তুমি নোট করবে। আচ্ছা, দুটো ভাগে যেমন শ্বাসকার্য চালাচ্ছি আমরা মানুষরাই, আমাদের নিজেদেরই শ্বাসকার্য, যে নিজেদের ব্যাপারটাই আমরা পড়ছি, শ্বাসকার্য চালাচ্ছি। দুটো পার্ট আছে, কে বলতে পারবে কি কি সেটা? কি কি সেটা? প্রশ্বাস আর ভেরি গুড, প্রশ্বাস হচ্ছে নিঃশ্বাস। হলো প্রশ্বাস আর নিঃশ্বাস। এইবার আমাকে কৃষ্ণা বলতো, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি ওইটা কি নিঃশ্বাস নাকি প্রশ্বাস? ওটা প্রশ্বাস। ওটা হচ্ছে প্রশ্বাস। ভেরি গুড, ঠিক আছে। আর নিঃশ্বাস যেটা আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেছি, ঠিক আছে, ত্যাগ করছি, এটা অনেকেরই গুলিয়ে যায়, উল্টো বলে, ম্যাক্সিমাম উল্টো বলে। আমি যদি স্কুলে গিয়ে এখন জিজ্ঞেস করতাম, বা তুমি তোমার স্কুলে গিয়ে বন্ধুদের জিজ্ঞেস করতে, উল্টোই বলবে। নিঃশ্বাস নেওয়া বলবে যে শ্বাস নিচ্ছ না নিঃশ্বাস। মনে রাখার জন্য আমি একটা কথা বলবো, যেটা ধরো তোমার টিভিতে বা বিভিন্ন কিছুতে কোনো খবরের হেডলাইন, খবরের বিভিন্ন ধরনের হেডলাইন গুলো আছে, সেখানে দেখবে যে হেডলাইন গুলো দেয় যে অমুক ব্যক্তি এত বেজে এত মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেটা আমরা ছাড়ছি কার্বন ডাই অক্সাইড, ওটা আমাদের নিঃশ্বাস। এটা মাথায় রাখবে যে অমুক ব্যক্তি অত মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেটা আমরা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস, যেটা আমরা বের করে দিই নিঃশ্বাস, যেটা আমরা ইন করি সেটা হচ্ছে প্রশ্বাস। দেখো, প্রত্যেকটা জীবে বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে, তোমরা চাইলে ছোট ছোট নোটের মাধ্যমে লিখে রাখতে, কনসেপ্টের জন্য লিখে রাখতে। প্রত্যেকটা জীবের শারীরবৃত্তীয় আছে। এবার শ্বসন, এই যে প্রশ্বাস নিঃশ্বাস, এটা হয়ে গেল। এটাকে একটুখানি লেখাটা তো একটু ঠিক করে লিখতে হবে। আচ্ছা, এবারে যে শ্বসন ব্যাপারটা কি, শ্বাসকার্যটা তো বুঝলে, এই যে আমরা প্রশ্বাস গ্রহণ করছি নিঃশ্বাস ত্যাগ করছি, এটা আমাদের শ্বাসকার্য। তাহলে আমাদের শ্বসনটা কি, কে বলতে পারবে? দেখি, শ্বসন তো উদ্ভিদটা পড়েছো, তা কে বলতে পারবে দেখি, একটু ট্রাই করো। যে জৈবিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায় তাকে শ্বসন বলা হয়। শ্বসন বলা হয়। বেশ, আর কেউ? আর কেউ? বর্ষা একদম ঠিক বলেছে, একদম বইয়ের ভাষা। আর কেউ বলো, পারবে বলতে? দেখো, প্রত্যেকটা জীবে, এই যে আমি তুমি ওই যে গাছটা দেখছো, ঠিক আছে, ওর তো শালক সংশ্লেষে প্রবলেম হচ্ছে, ওকে আমি ওদিকে রেখে আসবো কালকে আলোতে। ঠিক আছে, এই আলোতে একটু কম পাচ্ছে, এদিকের গাছটা ঠিকঠাক আছে। তো ওকে রেখে আসতে হবে, হট করে আমার চোখটা দেয়। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা জীবে শারীরবৃত্তীয় কাজগুলো করার জন্য শক্তির প্রয়োজন। এই যে আমি কথা বলছি, তুমি পড়াশোনা করছো,
এটা আমাদের কাজ, আমার কাজ পড়ানো, তোমার কাজ এখন পড়া। পরবর্তীকালে তুমি বিভিন্ন কাজ, তুমি তোমার যেটা প্রফেশন তুমি সেই কাজটা করবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে, একজন ডাক্তার তিনি অপারেশন করছেন, তিনি পেশেন্ট দেখছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে। তো এই কাজ করার জন্য, বা শুধু কি মানুষ, বিভিন্ন প্রাণীরা, সেটা সকালবেলা উঠে একটা বাঘ, তাকে হরিণ ধরতে হবে, হরিণকে দৌড়াতে হবে, প্রত্যেকের কাজ আছে কিন্তু সকালবেলা, আমাদের থেকে আগে ওঠে ওরা। ঠিক আছে, তো প্রতিটি জীবের শারীরবৃত্তীয় কাজ করার জন্য শক্তির প্রয়োজন। ঠিক আছে, প্রত্যেকটা জীবের প্রয়োজন। এই শক্তি আমরা কোথা থেকে পাই, কে বলবে? কোথা থেকে পাচ্ছ এই শক্তি? তুমি সকালবেলা পড়তে গেছো, স্কুলে গেছো, স্কুল দিয়ে এসে পড়তে খাদ্য বসেছো, থেকে। কোথা থেকে পেয়েছো? খাদ্য থেকে। তাই তো, এই শক্তি আমরা ওটুর উপস্থিতিতে খাদ্য থেকে পাই। ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতিতে, যত তোমার শরীরে অক্সিজেন বেশি যাবে তত বেশি তুমি অ্যাক্টিভ থাকবে। এই শীতকালে বিশেষ করে ঘুম পায় এ হয়। এক্সারসাইজ করবে যত বেশি, সকালে তুমি যদি যোগা করো, ওটা খেলা না, ওটা তোমার প্রচুর, তোমার কিন্তু শক্তি দেবে। ঠিক আছে, সকালে 5 মিনিট তোমার যোগা করা, তোমার মস্তিষ্কে অক্সিজেন, তোমার ব্রেনে নিউরন গুলো কানেক্ট হতে পারছে। ঠিক আছে, প্রাচীন রীতি, মানে যে প্রাচীন যে রীতি, সেটা থেকে আমি বলছি। ঠিক আছে, এই শক্তি আমরা অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য থেকে, অক্সিজেন ছাড়া হবে না। দেখো, এই O2 আমরা গ্রহণ করি শ্বাসকার্যের মাধ্যমে। লিখেই গেল কনসেপ্টটা, আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, শ্বাসকার্যের মাধ্যমে গ্রহণ করছি। প্রশ্বাসের মাধ্যমে O2 কোথায় যায়? কোথায় যায় বলো, আমাদের অক্সিজেন কোথায় যায়? ফুসফুসে ম্যাম। কোথায় যায়? ফুসফুসে, ভেরি গুড। প্রশ্বাসের মাধ্যমে O2 ফুসফুসে যায়। ঠিক আছে, এই যে কনসেপ্টটা আছে না, তোমাকে একদম সরল বাংলা ভাষায় তুমি একদম বুঝে যাবে যে কি, বই ঠই কোনো ব্যাপার না, বই পরে কঠিন করে লাগে, তুমি সরল ভাষায়। সব থেকে দামি নোট কোনটা জানো? যেটা তোমার হাতে লেখা নোট। তোমার বন্ধুর নোট দেখে পড়া না, কোনো বই থেকে পড়া, তোমার হাতে লেখা নোটটা হচ্ছে তোমার কাছে সব থেকে দামি। সে তোমার হাতের লেখা যেমনই হোক, তাতে ম্যাটার করে। প্রশ্বাসের মাধ্যমে O2 যাচ্ছে আমাদের ফুসফুসে, পরে ফুসফুস থেকে যায় কোথায়? কোথায় যায় বলো দেখি, কোথায় যায়? ফুসফুস তো গেল, তারপর কোথায় যাবে? হৃৎপিণ্ডে। হার্টে। হৃৎপিণ্ডে। O2 কি সরাসরি হৃৎপিণ্ডে চলে যেতে পারে? কিভাবে যায়? অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে কোথায়? হিমোগ্লোবিনের মাধ্যমে, হিমোগ্লোবিন, ওগুলো আমরা পড়বো। তো ফুসফুস থেকে কোথায় যাচ্ছে? কলা কোষে, তাই তো। আমাদের প্রত্যেকটা কোষে, ওই জন্য আমি বলছি কি এক্সারসাইজ করতে, ওই জন্য আমি বলছি যখন মাথা গুলিয়ে যাচ্ছে তুমি প্রশ্বাস নাও, পুরো ফুল একদম ইন করো অক্সিজেন, প্রশ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো, 3 বার করো, দেখবে তোমার মাথা এক্ষুনি, মানে অনেকটা শরীর ভালো লাগবে, অনেকটা ভালো লাগবে। যে কোনো পরিস্থিতিতে এটা করবে। ভাইবা দিতে যাচ্ছ, পরীক্ষা দিতে বসেছো, আগামী দিন ইন্টারভিউ দিতে যাবে, আগে এটা করে যাবে। সবাইকে বলতে হবে না, আস্তে করে তুমি নিজের মতো করে যাবে। ঠিক আছে, পরে ফুসফুস থেকে কোথায় যাবে? ফুসফুস থেকে যাবে কলা কোষে। হলো? তারপরে কি হবে?
এই যে আমরা খাবার খেলাম, তুমি তো অক্সিজেন তো নিলে, তার আগে তো খাবার খেয়েছো, পরিপাক করে নিয়েছো, তা খাবার কোথায় যায়? বা খাদ্যের ওটা ছেড়ে দাও, খাবারের যে এট দ্য এন্ড শক্তির উৎসটা কি বলো, তাড়াতাড়ি বলো বলো। শক্তির উৎসটা কি, যেটা উদ্ভিদ উৎপন্ন করে আর আমাদের খাবারের একদম শেষে তৈরি হয়, পরিপাক করেছো, কার পরিপাক করেছো? গ্লুকোজ। এটিপি। এট দ্য এন্ড শক্তির যে উৎস গ্লুকোজ, ঠিক আছে। খাদ্য মধ্যস্থ শক্তির উৎস হলো গ্লুকোজ। ঠিক আছে, ও অন্যান্য ক্যালোরিযুক্ত খাবার। ঠিক আছে, যেগুলো থেকে আমরা গ্লুকোজটা মানে শক্তির উৎসটা পাই। আজকে একজন কামাই, এত জন কামাই, শীতকাল বলে কি ঘুমিয়ে পড়েছে নাকি? আচ্ছা, এবার এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ফটাফট একটা স্ক্রিনশট নাও, আমি মুছবো, পরে লিখবো। তাড়াতাড়ি করো, নিচো কেউ? দিশা নিয়ে নাও তো, দিশা ফার্স্টে আছে, ওই জন্য দিশাকেই বললাম। ম্যাম আমি পাঠিয়ে দিলাম। বেশ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি ওপরটাই লিখছি, এটার পরে ওপরটা আমি লিখছি, ঠিক আছে। দেখো, এগুলো প্রত্যেকটি সজীব কোষে নির্দিষ্ট শ্বাস উৎসেচক সমূহের উপস্থিতিতে নিয়ন্ত্রিত জারণ প্রক্রিয়ার মাধ্যমে আছে, লিখে দিই। এই যে খাদ্য মধ্যস্থ শক্তির প্রধান যে উৎস গ্লুকোজ, আমরা খাবার দাবার খেয়েছি, না খেয়ে নিশ্চয়ই আমি কথা বলতে পারছি না, নিশ্চয়ই তুমি ভালো করে করতে পারবে না খাবার দাবার ঠিকঠাক করে না খেয়ে, তাই না? তো এগুলো এই ক্যালোরিযুক্ত খাবার বা গ্লুকোজ, এগুলোর কথা, এগুলোর বলতে ডিনোট করছি। এগুলি দেহের প্রত্যেকটি সজীব কোষে নির্দিষ্ট শ্বাস উৎসেচক সমূহের উপস্থিতিতে কি হচ্ছে, নিয়ন্ত্রিত জারণ প্রক্রিয়ার মাধ্যমে, যেটা প্রথমে বর্ষা বলল, নিয়ন্ত্রিত জারণ প্রক্রিয়ার মাধ্যমে আবদ্ধ শক্তির মুক্তি ঘটে।
আবদ্ধ শক্তির মুক্তি ঘটে। এই প্রক্রিয়াটি শ্বসন নামে পরিচিত। এই প্রক্রিয়াটি শ্বসন নামে পরিচিত। ঠিক আছে, তো এই যে খাবারটা আমরা খেলাম, আমরা শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, সেটা আমাদের ফুসফুসে যাচ্ছে, তারপরে আমরা খাবার খেয়েছি, ঠিক আছে, ক্যালোরিযুক্ত খাবার, এগুলো দেহের প্রত্যেকটা সজীব কোষে গেছে, আমরা পরিপাক করেছি, পরিপাক শোষণ এবং হচ্ছে অ্যাবজর্বেশনটা আমরা করেছি, প্রত্যেকটা কোষে কোষে চলে যায় খাবার। শ্বাস উৎসেচক সমূহের উপস্থিতিতে নিয়ন্ত্রিত জারণ প্রক্রিয়ার মাধ্যমে এদের শক্তি, আবদ্ধ শক্তির মুক্তি ঘটে, যেটা আমরা কাজ করতে পারছি, যে আমি কথা বলছি সারাদিন, আমি পড়াচ্ছি, কথা বলছি, সারাদিন কথা বলছি, যেটা কাজ সে সেটা করে, যে মানুষ, তোমরা পড়াশোনা করছো, এটা একটা বড় কাজ, ঠিক আছে, পড়তে যাচ্ছ, আসছো, পড়াশোনা করছো, যে এনার্জিটা কোত্থেকে পাচ্ছ? খাবার খাচ্ছ ওখান থেকে, ঠিক আছে, এবং যদি ঠিক করে এক্সারসাইজ করো, তোমার বডিতে ঠিকভাবে অক্সিজেন যাচ্ছে, তোমার কিন্তু এই কাজটা আরো ভালো হচ্ছে, ঠিক আছে। এই প্রক্রিয়াটাই শ্বসন নামে পরিচিত। এবার শ্বসনের প্রকারভেদ পুরো কমপ্লিট আমরা জানবো। এতটা বোঝা গেছে কোনটা হাস্যকার্য, কোনটা শোষণ, বোঝা গেছে তো? এইটা একটুখানি পাঠিয়ে দেবো। অনেক সময় কি হয়, ভুল থাকে, তো স্ক্রিনশটটা থাকলে সুবিধা হবে, তোমাদেরই সুবিধা হবে, বুঝলি? হ্যালো, হ্যাঁ ম্যাম পাঠিয়ে দিয়েছি। দেখো, এবার শ্বসনের যে প্রকারভেদ সেগুলো আমরা পড়বো। আমরা অলরেডি এগুলো পড়েছিলাম যখন আমরা উদ্ভিদ শোষণ পড়েছিলাম, তারপরে আমরা একবার এগুলো ডিটেলস আমরা একটুখানি জানবো, প্রকারভেদ গুলো। কে বলতে পারবে? অলরেডি তো আমরা পড়েছি কত প্রকার শ্বসন। ম্যাম দু প্রকার, সবাত দুই শোষণ প্রকার, ও অবাত সবাত শোষণ। শোষণ আর অবাত শোষণ। আর একটা ম্যাম সন্ধান। সন্ধান। সন্ধান প্রক্রিয়া। Fermentation. তো অ্যারোবিক, অ্যানারোবিক আর হচ্ছে ফার্মেন্টেশন, এই তো। অ্যারোবিক, হলো। তো এই অ্যারোবিক শোষণ আবার দুটো ভাগ রয়েছে, কে বলবে? কে বলবে? গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র। না, আগে তো ভাগটা বলো। উপচিতি শ্বসন, অপচিতি শ্বসন। না, একটা হচ্ছে বহিস্থ, একটা হচ্ছে অন্তস্থ।
ঠিক আছে, বহিস্থ শ্বসন আর হচ্ছে অন্তস্থ শ্বসন। এবার বহিস্থ শ্বসন মানে শ্বাসকার্য, যে আমরা প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ত্যাগ করছি, এই ব্যাপারটা হচ্ছে শ্বাসকার্য। ঠিক আছে, শ্বাসকার্য এই ব্যাপারটাকেই বলছি। তো শ্বাসকার্যকে কটা ভাগে ভাগ করা যায় বলো, হাতেই বলে বলো। প্রশ্বাস ও নিঃশ্বাস। Very good. প্রশ্বাস নিঃশ্বাস, ঠিক আছে, দুই ভাগে ভাগ করা যায়, এটা তো আমরা জানি। O2 গ্রহণ আর CO2 ত্যাগ। দেখো এবার অন্তস্থ শোষণ, এবার তুমি যে অক্সিজেনটা ভেতরে নিলে, এবার তো তোমার ভেতরেও তো কাজকর্ম হচ্ছে, মেন যে কাজকর্ম হচ্ছে এটা তো হলো, এটা তো আমরা আগে ওগুলো পড়েছি এটা। এবার এই যে মেন কাজটা কি হচ্ছে আমাদের শরীরে, দেখো এটা একটু কালিটা ভরতে হবে, তোমরা লিখো। ও এই তো, ঠিক আছে, করা আছে, পরে বলছি। আচ্ছা, তো অন্তস্থ শোষণ ব্যাপারটা কলাকোষে রক্তের মাধ্যমে ঘটে, এটা হচ্ছে কলাকোষে যে আমাদের রক্তের মাধ্যমে ঘটছে। ঠিক আছে, আমি কনসেপ্ট গুলো লিখছি। এটিপি নামক জৈব শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, গ্লুকোজ জারিত হয়ে উৎপন্ন হচ্ছে, কেউ একটা বললে গ্লুকোজ, তখন এই এটিপি বললে শক্তি, তো ওটা জারিত হয়ে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো কলাকোষে রক্তের মাধ্যমে ঘটে, এটিপি নামক জৈব শক্তি উৎপন্ন হয়। হলো, যা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো করে। হলো, এবার অ্যানারোবিক, এটা কি? অ্যানারোবিক ক্ষেত্রে এখানে তো অক্সিজেনের উপস্থিতিতে যা ঘটার হচ্ছে অ্যারোবিক। অ্যানারোবিকে কি আছে, 9-এ পড়েছো, বলো দেখি। এটা এছাড়া তো অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন যুক্ত আয়ুজীবী দ্বারা খাদ্যের জারণ ঘটবে। মানে হচ্ছে ফ্রি, মানে ফ্রি অক্সিজেন, মানে যে বাতাসে ফ্রি যে অক্সিজেন, সেই অক্সিজেন বা হচ্ছে মুক্ত অক্সিজেন এখানে নেই, তার অনুপস্থিতি। ফ্রি অক্সিজেন বা মুক্ত অক্সিজেনের অনুপস্থিতি। ঠিক আছে, ফার্মেন্টেশন মানে সন্ধান, এগুলো আসছে, এগুলো তো আগে আমরা পড়বো, তাই এই পার্টটা আমরা করে নিলাম। বুঝে গেছে এটা? এটা ফটাফট একটা স্ক্রিনশট নিয়ে নেব।
ম্যাম পাঠিয়ে দিয়েছি। এবার আসছি মানব শ্বাসতন্ত্র। এই যে তুমি প্রশ্বাস নিঃশ্বাস পড়েছো, শ্বাসকার্য পড়েছো, এই অক্সিজেন যাচ্ছে। এবার আমরা পড়বো হচ্ছে মানব শ্বাসতন্ত্র। এগুলো সব পড়ে নিয়ে আমরা অ্যানিমেশনও দেখবো সব আস্তে আস্তে। এই চ্যাপ্টারটা একটু বড় তোমাদের, মানে বোঝার চ্যাপ্টার, কনসেপ্টের চ্যাপ্টার। তারপরে যে চ্যাপ্টার আছে দেহতরল সংবহন, রক্তের চ্যাপ্টার, অতটাও বড় কিছু নয়। তারপরে হচ্ছে রেস্ট্রন, ওখানে নেফ্রন পার্টটা মেন। এই চ্যাপ্টারটা ভীষণ বোঝার চ্যাপ্টার। ঠিক আছে, তারপর দেহতরল, ওখানে হৃৎপিণ্ড, হৃদযন্ত্রণী রয়েছে। দেখ, এবার আসছি মানব স্বাস্থ্য। দেখো, তো একটা মানব আচ্ছা, এটা দরকার নেই, এই অংশটা আঁকার দরকার নেই। ওই অংশটা কেন পুরো আঁকতে যাবো আমরা, নাকটা আঁকবো। করি মুখের অংশটা। এটা জাস্ট আমি বোঝানোর জন্য আঁকছি, ঠিক আছে, অতটা ভালো করে আঁকার কোনো ব্যাপার না, বোঝার জন্য বোঝানোর জন্য। ম্যাম এটা কি আঁকতে হবে? হ্যাঁ, এটা না আঁকলে কি করে হবে? কনসেপ্টের জন্য আঁকতে হবে না, সেটা বই থেকে বুঝতে হবে। ম্যাম এটা আঁকবো না? অবশ্যই রাখবে। এটা না আঁকলে কি করে বুঝবে? মানে না আঁকলে কি করে কনসেপ্টটা বুঝবে? আমি বললাম এত ভালো করে আঁকার কোনো ব্যাপার না, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। আঁকতে তো হবে কি করে concept বুঝবে। ম্যাম আমাদের যেরকম ছোট ক্লাসে আঁকা আসতো, এবারও কি পরীক্ষায় আঁকা আসে? হ্যাঁ, আঁকা আসবে তো। যেমন হচ্ছে মানব পৌষ্টিকতন্ত্র তোমাদের আঁকতে দিয়েছিলাম না, ওটা আঁকা আসতে পারে, আঁকা আসে আর কি। তারপর তোমাদের হচ্ছে, এখন ওরকম বলবে না যে আঁকো, বলতে পারে আবার না বলতে, 5 নম্বর কোশ্চেন থাকলেই তোমার এঁকে দিতে হবে, ঠিক আছে। ওটা আলাদা করে আঁকাও আসতে পারে। তারপরে হচ্ছে তোমার এখান এখান থেকে কিছু আঁকা সেরকম, তাহলে কেমন করলাম, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আঁকা আসে। তারপর তোমার হচ্ছে এখান থেকে এগুলো আঁকা আসবে না। আহ মানব হৃৎপিণ্ড, তারপর হৃদধ্বনি গুলো আঁকা আসবে, নেফ্রন, ঠিক আছে, নিউরন আঁকা, ওই রকমই ছোটবেলার গুলো। মানব চক্ষু, ওইগুলো আঁকা আসে।
তো এটা জাস্ট এঁকে নাও, এটাকে যে বিশাল ভালো করে আঁকতে হবে এটা কোনো এ না। আচ্ছা, এই সাইডটাতে পরপর আমরা লিখবো কি হচ্ছে, আর বাকিটা এখানে বোঝাবো। তোমরা তোমাদের খাতায় লিখতে পারো যেরকম ইচ্ছা, একটা সাইডে যে পরপর পরপর কি হচ্ছে সেটা তুমি, ঠিক আছে। আর যে কাজগুলো পরপর কি আছে না সেটা তো আমি লিখছি, কারণ সেটা তো আমি তো মুছে দেবো, তোমাদের মতো পরপর পয়েন্ট করে লিখবে, তারপর তো খাতা পরিষ্কার করে লিখবেই। ওকে, আচ্ছা এবার আমরা পরপর আসি। আচ্ছা, পঞ্চরস্তিটাই কিনি। সরি, মধ্যচ্ছদা। হবে একটু ডিফারেন্ট ডিস্টেন্স থাকে, ডিফারেন্স নয়। এই হচ্ছে মোটামুটি আমাদের শ্বাসতন্ত্রটার স্ট্রাকচার হলো। তো প্রথমে কি আছে, ফার্স্টে কি আছে, প্রথমে আমরা কি করি, বায়ুমণ্ডল থেকে প্রশ্বাস বায়ু গ্রহণ করি, তাই তো। তো 1 নম্বর, এটা সবই আছে আমাদের এখানে অনেকগুলো লিখতে হবে। বায়ুমণ্ডল থেকে প্রশ্বাস বায়ু কোথায় যাবে, কে বলবে, কোথায় যায়? এই এটা কিন্তু আসে, কোথায় যাবে, কোথায় যায় বায়ুটা আমাদের, কোথায় যায় বলো তাড়াতাড়ি বলো। গলা করছে গলায় যায়? ফুসফুসে। প্রবেশ কোথা থেকে করে? নাক দিয়ে প্রথমে। মানে বহির্নাসারন্ধ্র, তাই তো। বহির্নাসারন্ধ্রের মাধ্যমে প্রবেশ করে। তো বায়ুমণ্ডল থেকে প্রশ্বাস বায়ু কোথায় যায়? বহির্নাসারন্ধ্র। এই যে আমাদের বহির্নাসারন্ধ্র, এই তোমার প্রশ্বাস বায়ু প্রবেশ করলো, ঠিক আছে। বহির্নাসারন্ধ্রের রন্ধ্র দিয়ে তোমার প্রশ্বাস বায়ু প্রবেশ করলো, ঠিক আছে। এই নাক দিয়ে প্রবেশ করলো, নাক দিয়েই প্রশ্বাস নেওয়া ভালো, কারণ নাকের মধ্যে সিলিয়া থাকে, ঠিক আছে। আমাদের নাকের মধ্যে যে কোনো নোংরা ময়লা গুলোকে আটকে দেয়। মুখ থেকে ভালো, নাক থেকে শ্বাস নেওয়াটাই কিন্তু বেটার। তো কি আছে এখানে বহির্নাসারন্ধ্রে, দেখো এরপরে রয়েছে কিছু লোম রয়েছে যাতে ধুলোবালি প্রবেশ করতে পারে। এই যে আমাদের নাকের মধ্যে, প্রত্যেকের নাকেই দেখবে, মোবাইলের ক্যামেরা দিয়ে পরে দেখবে, ঠিক আছে। নাকে দেখবে ছোট ছোট পশম থাকে, সিলিয়া থাকে,
ঠিক আছে, যাতে কি ধুলোবালি গুলো তোমার আসে। ওকে, পরে ময়লা হয় বাইরে চলে আসে ওটা। এরপরে থাকে মিউকাস কোষ বা হচ্ছে, আচ্ছা এরপরে থাকছে মিউকাস কোষ, সেটা হচ্ছে ঠান্ডা লাগলে যেটা মিউকাস স্তরটা বেরিয়ে আসে সেটাকে আমরা কফ বলি। ঠিক আছে, বহির্নাসারন্ধ্রের পরে থাকে হচ্ছে মিউকাস কোষ। বহির্নাসারন্ধ্রের পরে থাকছে সিলিয়া থাকছে, তারপরে থাকছে মিউকাস কোষ। নেক্সট কি থাকছে দেখো, এরপরে থাকে সেরাস কোষ। সেরাস এরপরে থাকছে অলফ্যাক্টরি কোষ। কি হয় অলফ্যাক্টরি কোষ দিয়ে, সেই তো পড়েছো টেনে, বলো কি হয়, ফটাফট বলো বলো। অলফ্যাক্টরি কোষটা কি ম্যাম জিনিস? বলো স্নায়ু। বলো। হ্যাঁ স্নায়ু, কি করে এই স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু কি? কি করে এই স্নায়ুটা বলো বলো। ব্যাককালিটা কোথায় রাখলাম, কি করে অলফ্যাক্টরি স্নায়ুটার কাজ কি? গন্ধ নিতে সাহায্য করে, স্মেলিং। উৎপন্ন নির্ণয়। ভেরি গুড, ঘ্রাণ গ্রহণকারী স্নায়ু। ঠিক আছে, লিখে নাও ঘ্রাণ গ্রহণকারী, আমি কালিটা করি পরে লেখো। ম্যাম সাইডে লিখবো ওটা? না এখানে এটা কনসেপ্ট হচ্ছে আমাদের সব। তো উপরে কি করে রাখলাম? অলফ্যাক্টরি কোষ, এটা কি অলফ্যাক্টরি কোষ হচ্ছে ঘ্রাণ গ্রহণকারী কোষ। হলো? এটা হচ্ছে ঘ্রাণ গ্রহণকারী, এই যে আমাদের যে কোনো ঘ্রাণ, তোমার বাড়িতে এখন কি রান্না হচ্ছে, তুমি নিশ্চয়ই এখানে বসে বসে সেই গন্ধটা পাচ্ছ, ভালো কিছু রান্না হলে মনে হচ্ছে যে কখন পড়াটা শেষ হবে, গিয়ে খাবারটা আমি খাবো, তাই না? আর প্রথম পছন্দের কিছু না হলে মনে হবে যে ঠিক আছে খাবার তো খেতেই হবে, খাবো। ঠিক আছে, তো সেই বহির্নাসারন্ধ্র দিয়ে শ্বাসবায়ু যাচ্ছে, তারপরে থাকে মিউকাস স্তর, তারপরে থাকে সেরা স্তর, তারপর অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ গ্রহণকারী। অলফ্যাক্টরি কোষ হচ্ছে ঘ্রাণ গ্রহণকারী কোষ। হলো, এবার এগুলো তো গেল, এগুলো মাঝখানে থাকে, এগুলো হচ্ছে নাসারন্ধ্রের পার্ট। তারপরে এটা নীলকালি দিয়ে করছি, তো নীলকালি দিয়ে করবো। দেখো, তারপরে তোমার হচ্ছে শ্বাসবায়ুটা যাচ্ছে, কোথায় যাবে বলো, বহির্নাসারন্ধ্র থেকে? ফুসফুস। না, অনেক শ্বাসনালী। কিছু আছে, শ্বাসনালীতে। শ্বাসনালীর আগেও আছে। শ্বাসনালীর আগেও ফ্যারিংসে আছে। যাবে, ফ্যারিংসে। ল্যারিংসে। না, দেখ, বহির্নাসারন্ধ্র থেকে নাসা বিবরে যাবে। ঠিক আছে, বহির্নাসারন্ধ্র থেকে যাবে হচ্ছে এটার মধ্যে আর লিখছি না। ঠিক আছে, বহির্নাসারন্ধ্র হচ্ছে নাসা বিবর, নাকের ভেতরের যে অংশটা। ঠিক আছে, বহির্নাসারন্ধ্রের ভিতরে এই জিনিসগুলো থাকে। তো এটা আমি এই সাইডে দিই। তো বহির্নাসারন্ধ্র থেকে যাই হচ্ছে নাসা বিবর।
হলো নাসা বিবর ছেড়ে কোথায় যাবে ভিতরে ফ্যারিংসে এবার তো নাসা ঠিক আছে ম্যাম নাসা বিবর মানে কি নাকের ভিতরে প্রাচীরটা? নাকের ভিতরের অংশটা বহিঃনাসারন্ধ্র নাকের যে ছিদ্র যে অংশটা বহিঃনাসারন্ধ্র তার ভেতরের যে অংশটা এটা হচ্ছে নাসা বিবর ভেতরের যে অংশটা নাকে তারপরে হচ্ছে একদম অন্তঃনাসারন্ধ্র হলো আমরা এটা পিকচারেও দেখবো ঠিক আছে কোনো চিন্তা নেই নেক্সট দিন যখন আমরা পরপর পুরো কাজটা করছি তখন আমরা তো অ্যানিমেশন দেখবো তখন ওটা পুরো বুঝতে পারবো আচ্ছা তারপরে যাচ্ছে অন্তঃনাসারন্ধ্র অন্তঃনাসারন্ধ্র ভেতরে আচ্ছা তারপরে কোথায় যাবে কোথায় যাবে অন্তঃনাসারন্ধ্র থেকে কে বলবে ম্যাম গলবিল গলবিল মানে হচ্ছে নাসা গলবিল তাই তো নাসা গলবিলে যাবে মানে হচ্ছে এই অংশ এই জায়গাটা ঠিক করে দিই। তো সেখান থেকে যাচ্ছে এই যে ব্লু কালারের শাড়িটা এটা গলবিল গলবিলে যাচ্ছে তাই তো হলো মানে নাসা গলবিলে যাচ্ছে তারপরে কি থাকে বলো larynx, তারপরে আসছে ওগুলো আস্তে আস্তে মুখ গলবিল ঠিক আছে এরপরে আসছে এইখানে হচ্ছে মুখ গলবিলটা থাকে তুমি না শ্বাস তো নাক বন্ধ করে মুখ থেকেও নিতে পারো তাই না শ্বাস নাক বন্ধ থাকলে তো মুখ দিয়ে নিতে পারো এবার আসছে মুখ গলবিল বলো এবার আসছি কি মুখ গলবিল তারপর কি থাকে কে পারবে কি থাকে একটা পর্দা থাকে কি থাকে সেটা কে পারবে epiglottis, গ্লটিস গ্লটিস
শ্রেয়া কি বলছিল জানো, পিডিএফ এর ওটা না, আমি দিয়ে দিচ্ছি তোমাকে, আমি এখন দেখলাম। আচ্ছা আচ্ছা, এইবার গ্লটিসের পরে কি থাকে? ও গ্লটিস তো লিখবো। গ্লটিসের পর কি থাকে? ষড়যন্ত্র। ভেরি গুড, ষড়যন্ত্র। ঠিক আছে, আমাদের যার মাধ্যমে আমরা কথা বলছি। ষড়যন্ত্র। দেখো, ষড়যন্ত্রটা থাকছে, তারপরে কি থাকে? তারপরে এগুলো কি? ম্যাম ট্রাকিয়া। এটা হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে, একদম। চলো, শ্বাসনালী হলো। আমার সোজাসুজি কিন্তু এগুলো তোমরা লিখে নেবে, এগুলো কোনো বইতেও পাবে না, কোথাও পাবে না, নাহলে কনসেপ্ট কিচ্ছু বুঝতে পারবে না। নেক্সট দিন যখন পড়াবো বলবো কিছুই বুঝতে পারবে না। ওকে, শ্বাসনালী হলো। তারপরে তারপর কি থাকে? কি থাকে কে বলবে? কে বলবে? এটা কেমন আছে থাক। এগুলোকে কি বলে? ফুসফুস। না, ফুসফুস তো এই ভিতরেরটা, এটাকে ব্রঙ্কিওল। ব্রঙ্কি। ব্রঙ্কাস, ব্রঙ্কাস। তাই তো। শ্বাসনালী থেকে কোথায় যাচ্ছে তাহলে? কোথায়? ক্লোম শাখায়, ঠিক আছে। বাইরেই আছি, এখানে আমি আবার দিয়ে দেবো অ্যালভিওলাই। আচ্ছা, তো এটা যাচ্ছে কোথায়? ব্রঙ্কাস, তাই তো। বুঝে গেছে? আর তারপরে শাখাগুলোকে কি বলে? তারপরে শাখাগুলোকে কি বলে? ব্রঙ্কিওল। ম্যাম ওই ক্রমশাখাটাই ব্রঙ্কাস। এই শাখাগুলো
ক্লোমো শাখা, আর ওগুলো আলাদা করে লিখলাম না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আরো শাখা পোশাকা, এটা হচ্ছে ব্রঙ্কাস। তারপরে ছোট ছোট শাখা পোশাকা গুলো কি বলছি? ব্রঙ্কিওল। ব্রঙ্কাসটা কি? এই যে দুটো ফুসফুসে ভাগ হয়ে যাচ্ছে, এটা আর এটা, এটা এবং কিন্তু এটা, ঠিক আছে? এটা ব্রঙ্কাস। আর ব্রঙ্কিওলটা কি ধরনের কোনটা? এই যে আরো ভিতরে যে শাখা পোশাকা গুলো, সেটা হচ্ছে ব্রঙ্কিওল। এটা তোমরা কিন্তু খাতার মধ্যে সুন্দর করে করবে, ঠিক আছে? এখন তো রাতে করছো, এটাকে আবার জমা দিয়ে দেবে না কিন্তু। আর আমি আগের দিন বলে দিয়েছিলাম, যেটা ভুল আছে, যাদের কাছে মেসেজ যায় তাদেরকে আমি কিছু বলছি না, তাদেরটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। অনেকটাই বলে দিয়েছিলাম তোমার একটা ভুল আছে, তারা কি করছো, ওটাকে আবার জমা দিয়েছো। তো ওটাকে আমি দেখে কি করবো? আমি তো বলেই দিয়েছি ভুলটা ঠিক করে জমা করা। তাদের কাছে মেসেজ গেছে, ওরা ঠিক করবে, তোমার জমা করাবে। আচ্ছা, এবার ব্রঙ্কিয়াল পার্টটায় আমাদের কিছু কিন্তু পয়েন্ট আছে যেগুলো আমাদের কিন্তু একটু জানতে হবে, যেটা হচ্ছে ব্রঙ্কিওলের শেষ প্রান্তে থলির সাথে যুক্ত থাকে। একে আমরা কি বলি? এই যে ছোট ছোট থলির সাথে যুক্ত থাকে, অ্যালভিওলাই। অ্যালভিওলাই। ভেরি গুড। এই ব্রঙ্কিওলের শেষ প্রান্ত থলির সাথে যুক্ত থাকে, এদের আমরা বলি অ্যালভিওলাই। অ্যালভিওলাই, ঠিক আছে? দুটো ফুসফুসে প্রায় 300 থেকে 500 মিলিয়ন অ্যালভিওলাই রয়েছে, এটা তোমরা লিখে নাও। কোনো সময় অনেক সময় তোমার ওই নিটে কোশ্চেন দেয়, বা বিভিন্ন আরো যেসব এক্সাম গুলো রয়েছে সেখানে কিন্তু কোশ্চেন দেয়। তো দুটো ফুসফুসে প্রায় 300 থেকে 500 মিলিয়ন অ্যালভিওলাই রয়েছে। ক্লিয়ার? এবার চলে একটু অ্যালভিওলাইতে। তো ক্লোমো শাখা, এইগুলোকে ক্লোমো শাখা বলছি আমি। ক্লোমো শাখা থেকে তারপরের যে শাখা সেটাকে আমরা বলছি উপক্লোমো শাখা। উপক্লোমো শাখা, তো জায়গাটা প্রচন্ড সরু সরু, ঠিক আছে? ম্যাম 300 থেকে 400 বলেছিলেন? হ্যাঁ, 300 থেকে 500 মিলিয়ন মিলিয়ন, ঠিক আছে? আচ্ছা, উপক্লোমো শাখা থেকে কি হচ্ছে? প্রান্তীয় উপক্লোমো শাখা হচ্ছে। সেখান থেকে কোথায় যাচ্ছে? সেখান থেকে হচ্ছে শ্বসন হচ্ছে, খাদ্য জারিত করছে, শ্বসন হচ্ছে। আমি একটু এরকম ভাবে লিখছি, তোমরা নিজে নিজে লিখতে পারো, তোমাদের তো খাতায় জায়গা নিশ্চয়ই রয়েছে। তারপরে হচ্ছে
প্রান্তীয় শ্বসন ঘটছে, মানে শ্বসন উপক্লম শাখা, এটা হচ্ছে শ্বসন উপক্লম শাখা, লিখলে হবে না। তারপরে আসছি প্রান্তীয় শ্বসন উপক্লম শাখা। ঠিক আছে, প্রান্তীয় শ্বসন উপক্লম শাখা। তারপরে আসছি বাকিটা, ঠিক আছে এদিকে লিখে দিই। এখানে আসলাম, ঠিক আছে, তোমরা নিচে নিচে লিখবে, তোমাদের নিশ্চয়ই খাতায় জায়গা আছে, ঠিক আছে, না থাকলে পরে ঠিক করে নেবে। না, আমারও আর খাতায় জায়গা নেই। নেই, ঠিক আছে, তাহলে এরকম করে নাও, তারপরে হচ্ছে ঠিক করে নেবে, ওটা তো ক্লিয়ার করবে, তাই না? আচ্ছা, তারপরে আসছি কতটা হলো প্রান্তীয় শ্বসন উপক্লম শাখা। তারপরে হচ্ছে বায়ুথলির নালী। তারপরে আসছি অ্যাট্রিয়াস। এবং এট দ্য এন্ড হচ্ছে এই বায়ুথলি বা অ্যালভিওলাই বা অর্ধি অ্যালভিওলাই লিখে রাখো। তো এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে প্রশ্বাসটা নিচ্ছি, এইভাবে কিন্তু আমাদের এতগুলো পথ পেরিয়ে যাচ্ছে, এত সহজে আমরা নিচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যে যাচ্ছে, কয়েকটা মাইক্রো সেকেন্ডের মধ্যে এগুলো কিন্তু পেরিয়ে চলে যাচ্ছে। হলো, এটা একটা স্ক্রিনশট নাও এবং লেখো। এখানে আর কিছু ডিটেলস এখানে আমাকে লিখতে হবে, যেমন হচ্ছে কার্ডিয়াক নচ। দেখো, এই যে ডান ফুসফুসটা তোমরা দেখছো, ঠিক আছে, কোনটা ম্যাম আমরা অ্যালভিওলি কি বাংলায় বায়ুথলি বলে? ম্যাম বায়োথলির ওপরেরটা কি লিখেছেন? অ্যাট্রিয়াস, এটা তো অ্যাট্রিয়াস। আচ্ছা, আমাকে বলো তো তোমরা সেই কোন ক্লাসে পড়েছিলে? সম্ভবত 6 এ পড়েছিলে, 6 থেকে পড়েছো না 7 এ পড়েছিলে? না 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 6 এই পড়েছো। তো 6 এ পড়েছিলে, একদম শেষের দিকে ছিল জীবন বিজ্ঞানের। কোন ফুসফুসটা আমাদের বড়? মানুষের কোন ফুসফুসটা বড়, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিকটা, আচ্ছা, কেন? কারণ বাম দিকে ফুসফুস থাকে। বলো, শোনা গেল না, বলো একবার বলো। বাম দিকে হৃৎপিণ্ড থাকে। ভেরি গুড, ভেরি গুড। দেখো, আমাদের ডান দিকের ফুসফুসটা হচ্ছে বড়, এই ডান দিকের ফুসফুসটা হচ্ছে কিন্তু বড়, ডান দিকের ফুসফুসটা বড়, কারণ বাম দিকে হৃৎপিণ্ড থাকে, তো হৃৎপিণ্ডকে তো এই ভিতরে থাকে জায়গা দিতে হবে, তাই না? তাহলে কিভাবে এ হবে? তো তার জন্য হচ্ছে ডান দিকের ফুসফুসটা বড়। এবার আসছে কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ হচ্ছে শেষ প্রান্তে থলির সাথে যুক্ত থাকে বায়ুথলি বা অ্যালভিওলাই, যে বলছে একদম শেষ প্রান্ত। কার্ডিয়াক নচ ব্যাপারটা কি? বাম ফুসফুসটা দুটো খণ্ডে বিভক্ত। এই এতটা হয়েছে, এটা মুছে দিয়ে আমি ওখানটা লিখি। কার্ডিয়াক নচ কাকে বলে, ওটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন দিতে পারে। এইটা হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। হয়েছে? সবাই লিখেছো? একটা স্ক্রিনশট নাও, ফটাফট একটা স্ক্রিনশট নাও। আমি এই জায়গাটা মুছবো, এখানে লিখবো আমি। নিচে স্ক্রিনশট কেউ? পাঠিয়ে দিস।
ফুসফুস ডান ফুসফুসটা তিনটে খণ্ডে বিভক্ত। ডান ফুসফুসটা তিনটে খণ্ডে, খণ্ডগুলো এখানে চাইবে না। তোমরা পরের পেজে লিখবে জায়গা না থাকলে। আর বাম ফুসফুসটি দুটি খণ্ডে বিভক্ত। সম্মুখ দিকের কিনারায় একটা খাঁজ থাকে, ঠিক আছে, এই জায়গায়। এই সম্মুখ দিকের কিনারায় এই জায়গায় একটা খাঁজ। হলো, একে বলছি কার্ডিয়াক নচ। ঠিক আছে, এইটাকে বলছি কার্ডিয়াক নচ। বোঝা গেল আমাদের শ্বাসতন্ত্রের কি কি অংশ থাকছে না থাকছে, বুঝতে পেরেছো? মানে শ্বাস বইটা কিভাবে যাচ্ছে, পরের দিন কিন্তু আমরা মেকানিজম বলবো। আচ্ছা, মেকানিজম মেকানিজমটা আজকেই পড়বো। হচ্ছে এটা হচ্ছে, একটু ফটাফট স্ক্রিনশট নাও তো। ম্যাম সম্মুখ দিকের পরে কি লিখেছেন? সম্মুখ দিকের কিনারায় একটি খাঁজ থাকে, একে বলে কার্ডিয়াক নচ। এই যে এটা বুঝে। কার্ডিয়াক কি লেখা ওটা? নচ, কার্ডিয়াক নচ। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে বলছি ডায়াফ্রাম বলে। এটা কিন্তু ভেতরের অংশ পড়লাম, এর ওপরে পঞ্জরাস্থি থাকে, সেগুলো আমরা মেকানিজম যখন পড়বো ওটা একবার বলে দেবো, ঠিক আছে? তো এইটাকে বলছি ডায়াফ্রাম। এটা হয়েছে মুচি। হ্যাঁ, মানে একটু বেশি তো পড়তেই হবে, নইলে সিলেবাস বুঝতেই পারছো। এবার আসছি আমরা মেকানিজম অফ ব্রিথিং। ঠিক আছে, এবার করবো আমরা মেকানিজম অফ ব্রিথিং, কিভাবে শ্বাস প্রশ্বাস কার্যটা হচ্ছে। দেখো, লিখে গেল, ফটাফট লিখবে। হ্যাঁ,
শ্বাসক্রিয়ার হার প্রতি মিনিটে 12 থেকে 18 বার। বারো থেকে 18 বার প্রতি মিনিটে কিন্তু আমাদের যে শ্বাসক্রিয়ার হার, এটা আচ্ছা উপরটা আমি আর লিখলাম না, তোমরা একটু লিখে নাও তো, মেকানিজম অফ ব্রিথিং। এটার যে হেডিংটা মেকানিজম অফ ব্রিথিং, লিখে নাও। ম্যাম কি বললেন? মেকানিজম অফ ব্রিথিং। তোমরা এখন গরম জল রাখবে, গরম জলটা খাবে, গলাটা ব্যথা ব্যথা থাকলে কমে যাবে। তোমরা তো খেতেই হবে, ঠান্ডা একটু খাওয়া যায় না, প্রচন্ড ইয়ে হয়ে যায়। ফ্লাক্সে রেখে দেবে জল করে। আচ্ছা, মেকানিজম অফ ব্রিথিং এর উপরে হেডিং থাকবে। তো শ্বাসক্রিয়ার হার প্রতি মিনিটে 12 থেকে 18 বার। শ্বাসক্রিয়ার সাথে জড়িত পেশি এবং স্নায়ু। বহিস্থ আন্তর পঞ্জরাস্থি পেশি। বহিস্থ আন্তর পঞ্জরাস্থি পেশি। পরের দিন আমি এগুলো সব ছবি দেখাবো। ঠিক আছে। মধ্যচ্ছদার পেশি। ঠিক আছে। মধ্যচ্ছদার পেশি। নেক্সট আসছি স্নায়ু। ইন্টারকস্টাল স্নায়ু। আর হচ্ছে ফ্রেনিক স্নায়ু। আর একটা কি স্নায়ু কে বলবে? কে পারবে? পাঁচটি এর সাথে যুক্ত, কে পারবে? ভেগাস স্নায়ু। ঠিক আছে, ভেগাস স্নায়ু। ম্যাম 1 নম্বরের স্নায়ুটা কি লিখেছেন? ইন্টারকস্টাল স্নায়ু। ফ্রেনিক স্নায়ু আর হচ্ছে ভেগাস স্নায়ু।
আচ্ছা, এবার আমরা একটু দেখি ব্যাপারটা কিরকম কি। আমরা দেখলামই, অসুবিধা কিছু না, আমরা দেখলাম সবটাই। তাও একটু করে আবার একটা ফুসফুস আঁকবো আমরা। তো এই ফুসফুসের বাইরের যে আবরণ, এর নাম হচ্ছে প্লুরা। প্লুরা হলো। এবার এইটা হচ্ছে মধ্যচ্ছদা। আমাদের মধ্যচ্ছদা যখন নর্মাল থাকছে, যখন নর্মাল এরকম নিচের দিকে থাকছে, নর্মাল থাকছে, মধ্যচ্ছদা নর্মাল এইরকম থাকে, মানে সংকোচন যখন সংকুচিত যখন হয়ে যাচ্ছে তখন মানে এরকম অবস্থা থাকে, সংকুচিত মানে ফুসফুসে বায়ু কোনো কিছু প্রবেশ করেনি। তো এটা তো এরকমই থাকবে, ভালো করে মাথায় ঢোকাবে। ফুসফুসে বায়ু নেই, তাহলে এটা এরকমই থাকবে। এটা পরের দিন মেকানিজম বোঝাবো, কিন্তু না বুঝলে এটা বুঝতে পারবে না। বলো তো কি হচ্ছে, নর্মাল এরকম থাকে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা নর্মাল এরকম থাকে, যখন নর্মাল থাকে এরকম থাকে, সংকোচন। এইবার যদি ফুসফুসের মধ্যে বায়ু প্রবেশ করে, ফুসফুসটা কি ফুলে যাবে? তো ফুলবে তো, তার মধ্যচ্ছদা এরকম থাকতে পারবে? তখন পারবে? এই জায়গাটা যদি ফুলে যায়, এই বায়ু পুরো ওপরে নিচে চারিদিকে প্রবেশ করে বেলুনের মতো ফুলে যায়, তাহলে এইটা এরকম থাকতে পারবে? কিরকম হবে তখন? কি হতে পারে বলো? ম্যাম চ্যাপ্টা হয়ে যাবে। হ্যাঁ, নিচের দিকে চলে আসবে, তাই তো? এরকম হয়ে যাবে তখন, এদিকে নিচের দিকে চলে আসবে, এদিকে চলে আসবে, তাই না? বক্ষ গহ্বরে বায়ু প্রবেশ করলে। তখন কি হবে? নিচে চলে আসবে, বুঝা গেল? তো এই পঞ্জরাস্থি কত জোড়া থাকে? দেখো, পঞ্জরাস্থি 12 জোড়া পঞ্জরাস্থি বর্তমান। এদের অন্তর্বর্তী স্থানে আছে, এটা আমি লিখেই দিই। ম্যাম বায়ু প্রবেশের আগে কি লিখেছেন? হুম, ওই এইটা লাস্টে বায়ু প্রবেশ, না তার নিচে। এই তো বক্ষ গহ্বরে বায়ু প্রবেশ করলে মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে? ফুসফুস যখন ফুলে যাবে তো এখানে জায়গা কোথায় পাবে? তাহলে নিচে নামতে হবে, এটাও বেলুনের মতো। তো এখানে দেখো 12 জোড়া পঞ্জরাস্থি বর্তমান। ঠিক আছে? এদের অন্তর্বর্তী আমি স্থানে পঞ্জারস্থি স্পেশাল ইংলিশটা কি? বলছি, আমি বলে দিচ্ছি লাস্টে, ঠিক আছে? 12 জোড়া পঞ্জরাস্থি পেশি বর্তমান। আমি শেষে বলি, যেটা তোমার অসুবিধা হচ্ছে এটা তো এখন অনেকটা আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপরে যা যা অসুবিধা তুমি লিখে দাও, আমি পড়বো। আচ্ছা, 12 জোড়া পঞ্জরাস্থি বর্তমান। এদের অন্তর্বর্তী স্থানে 11 জোড়া বহিস্থ ইন্টারকস্টাল পেশি থাকছে। মানে এই যে পঞ্জরাস্থি গুলো কোনটা, মানে এইভাবে এখান থেকে যে আমাদের বুকের যে হাড়গুলো যেটাকে বলে, ঠিক আছে? নেক্সট দিন আমরা পুরো পিকচারে দেখবো।
ঠিক আছে, বইতে ওরকম দেখলে তো বুঝতে পারবে না ম্যাম তুমি। পঞ্জারস্থির হাড়গুলোকে মানে ওইটা কি ইংলিশে কি লিখবো? তুমি এখন লিখে নাও, তারপরে আমি ওগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এখন পঞ্চরশ্মি লেখো, তারপরে আমি বলে দিচ্ছি সব। যা যা অসুবিধা আছে লাস্টে আমাকে জিজ্ঞেস করো, ওকে? আচ্ছা, এর মাঝে দেখো যে বোনটা, ওটাকে বলছি স্টার্নাম, ঠিক আছে? আচ্ছা, তো 12 জোড়া এখানে পঞ্চরশ্মি থাকে, এদের অন্তর্বর্তী স্থানে মাঝখানে এরকম হাড়গুলো থাকে, তার মাঝখানে তোমাদের চামড়া থাকে বা কিছু তো থাকে, ঠিক আছে? তো 11 জোড়া বহিস্থ ইন্টারকস্টাল পেশি হয়েছে। আচ্ছা, লিখে দিই। এগারো জোড়া বহিস্থ ইন্টারকস্টাল পেশি থাকে। এখন আমরা মেকানিজমটা পড়বো, এখনো তো কিছু আসেই। কটা বাজে? হলো। তো এটার উপরে যে আমাদের রিব বোন যেগুলো, হলো, রিব বোন, হলো, লিখেছো? কে জিজ্ঞাস করলে এক্ষুনি? কে জিজ্ঞাস করলে না পঞ্চরস্তি? আমি আচ্ছা, এবার প্রশ্বাস ক্রিয়াটা কিভাবে ঘটছে এটা হয়েছে, ফটাফট একটু স্ক্রিনশট করে নাও, একদমই সময় নেই। এরপরে এটা প্রশ্বাস ক্রিয়ার পরে আমরা স্নায়বিক নিয়ন্ত্রণটা করবো, মানে একটা পার্ট তো আমাদের কমপ্লিট করতে হবে। হয়েছে? একটু স্ক্রিনশটটা ফটাফট নাও। পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমরা প্রশ্বাস ক্রিয়াটা কিভাবে ঘটছে সেই মেকানিজমটা আমরা পড়ব। বুঝে গেলে এটা মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, হলো? এবং যখন ফুসফুসটা ফোলে, যদি এরকম করে ফুলে আসে, কারণ আমি এটা মুছে দিলে আর তো পরপর আমি লিখবো এখানে আর ছবি আঁকার, যখন এটা ফুলে যাবে কোথায় যাবে? এইটা নিচে নামতে যাবে, একে তো নিচে নেমে যায়, ক্লিয়ার? এটা মুছছি, ফটাফট লেখো প্রশ্বাস ক্রিয়ার পদ্ধতি। এটা তোমাদের পরীক্ষায় আসে যে প্রশ্বাস ক্রিয়াটা কিভাবে ঘটছে। একদম সোজা সাপটা আমরা পয়েন্ট ওয়াইজ আমরা করব, বইতে দেখলে দেখে পর পর অনেক কিছু আছে, ওইসবে কিছু যাবো না, পরপর ফার্স্টে কি হচ্ছে প্রশ্বাস মানে কি? প্রশ্বাস মানে কি বলো? শ্বাস গ্রহণ করা। না, শ্বাস গ্রহণ করা নয়। কি প্রশ্বাস মানে? অক্সিজেন গ্রহণ করা। অক্সিজেন গ্রহণ করা, ঠিক আছে? অক্সিজেন বলবে, শ্বাস বলবে, ঠিক আছে? তো অক্সিজেন গ্রহণ করা, ঠিক আছে? তো যখন অক্সিজেন তুমি গ্রহণ করছো, প্রথমেই তোমার ডায়াফ্রাম কি হবে? সংকুচিত হবে। ভেরি গুড, তো লিখে ফেলো ডায়াফ্রাম সংকুচিত হবে। ডায়াফ্রাম সংকুচিত হলো মানে ফুসফুসটা ফুলে গেলে তো নিচের দিকে নামবে, এটা বুঝতে পারছো তো সবাই? মানে কনসেপ্টটা বুঝতে পারছো তো? ফুসফুস যদি তোমার ফুলে যায় তো পর্দাটাকে তো নামতেই হবে নিচের দিকে, তাই না? তারপরে কি হচ্ছে, বহিস্থ ইন্টারকস্টাল পেশিসমূহ সক্রিয়ভাবে সংকুচিত হয়।
বহিস্থ ইন্টারকস্টাল পেশিসমূহ সক্রিয়ভাবে, কোনটা ইন্টারকস্টাল পেশি কোনটা এগুলো আমরা নেক্সট দিন আমি পুরো ছবিতে দেখাবো। আর সব হয়ে যাওয়ার পরে আমরা অ্যানিমেশন দেখবো। এবং পঞ্জরাস্থির আয়তন বৃদ্ধি হবে যখন তুমি পুরো প্রশ্বাসটা নাও। দেখো তো বক্ষপিঞ্জর বা পঞ্জরাস্থির আয়তন বৃদ্ধি পাচ্ছে নাকি, দেখো আগে চেক করে হচ্ছে নাকি, ধরে দেখো। হ্যাঁ ম্যাম। তাই না? যখন পুরো প্রশ্বাসটা তুমি নিচ্ছ তখন কি হচ্ছে, পঞ্জরাস্থির আয়তন বৃদ্ধি পায় বা রিবন গুলো যেগুলো আয়তনে বৃদ্ধি হবে, ওই জায়গাটার মেকানিজম ওটা আমরা নেক্সট টাইম দেখবো। আমরা দেখবো এমন ভাবে, এরকম না যে তুমি প্রশ্বাস হিসেবে ওটা ভেঙে পুরো বেরিয়ে যাবে, ওই জায়গাটা এমন ভাবে তৈরি, আমরা যত প্রশ্বাস নিঃশ্বাস নেব আরো কিন্তু জায়গাটা ভালো থাকবে। ঠিক আছে? তো ইন্টারকস্টাল পেশিসমূহ সক্রিয়ভাবে সংকুচিত হয়, হলো। এবং হচ্ছে পঞ্জরাস্থি বা রিবন গুলো পঞ্জরাস্থি আয়তন বৃদ্ধি হয়। পঞ্জরাস্থির তারপরে কি হবে, তারপরে দেখো স্টারনাম, যে মাঝের যে অংশটা থাকে, তো একটা এই যে আমাদের যে বক্ষ যে পিঞ্জর গুলো, একটা যে বোন দিয়ে আটকানো তো থাকে এরকম ভাবে, এই শক্ত যে হাড়টা ওটাকে স্টারনাম বলে। এটা মাছের এর মতো হলে, ওটা আমি দেখাবো পরের দিন, এটা আমি ভালো করে এখন আঁকলাম না। তো এই যে আটকে থাকছে ওটাকে আমরা স্টারনাম বলছি, হলো, যেটা দিয়ে মাঝখানে আটকে থাকছে। তো সেই স্টারনাম ওপরের দিকে ও সামনের দিকে উত্থিত হবে। হলো, একটা শেষে স্টারনাম ওপরের দিকে ও সামনের দিকে উত্থিত হবে। বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাওয়ায় তার মধ্যে কি হবে, কি কি সমৃদ্ধ বায়ু প্রবেশ করবে বলো তাড়াতাড়ি? অক্সিজেন। অক্সিজেন যুক্ত। সামনের দিকে কি লেখা আছে? কোনটা বলতো? সামনের দিকে উত্থিত হবে। ঠিক আছে? যখন তুমি পূর্ণ মাত্রায় অক্সিজেন নিচ্ছ, তুমি যদি রিবস বোনে হাত দিয়ে দেখো, রিবস বোন গুলো কিন্তু সামনের দিকে উত্থিত হচ্ছে। এবং স্টারনামও কিন্তু সামনের দিকে, রিবস বোনে যে মাঝখানে আটকে থাকছে সেটা স্টারনাম, সেটাও সামনের দিকে কিন্তু উত্থিত হচ্ছে, তাই না? যখন ফুসফুসে তুমি পূর্ণ মাত্রায় বায়ুকে তুমি ভরে নিচ্ছ। আচ্ছা, এবার আসছি বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ায় তার মধ্যে O2 সমৃদ্ধ বায়ু শ্বসন তন্ত্রে প্রবেশ করে। ঠিক আছে? প্রশ্বাস ক্রিয়াটা এটা দেয় 3 নাম্বারের কোশ্চেন। এটা তখন তুমি তীক্ষ্ণ দিয়েও লিখলে লিখতে পারো, 1 2 3 4 করে লিখতে পারো। ঠিক আছে? এই হয়ে গেল তোমার প্রশ্বাস, তুমি যে ইন করলে। এইবার প্রশ্বাস তো হলো, এটা ফটাফট স্ক্রিনশট নাও, ফটাফট করো। এখন আমরা স্নায়বিক নিয়ন্ত্রণটা আমরা পড়ব।
নেক্সট দিন তারপরে হচ্ছে স্নায়ু কাজ করছে, সতেকেই কাজ করছে, তুমি অক্সিজেন নিচ্ছ, তোমার স্নায়ু কাজ করছে, তোমার শ্বসন হচ্ছে, তিনটে পার্ট, এবং পঞ্জরাস্থি, তারপর রিবস বোন তোমার হচ্ছে, এবং স্টারনাম, ডায়াফ্রাম সবাই মিলে কিভাবে কাজ করছে যে তোমার অক্সিজেনটা তোমার সঠিক স্থানে তোমার ফুসফুস থেকে পৌঁছে যাচ্ছে। তো ওইটা আমরা পড়বো, তাই এই পার্টটা কিন্তু আমাদের আজকের মধ্যে আমাদের জানতে আত্মস্থ করতেই হবে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। এগুলো সব কিন্তু কোশ্চেন আসে। আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো তোমার কোশ্চেনের যদি আমি নাও দিই লিখে নেবে, খাতার মধ্যে প্রশ্ন পরিষ্কার করে লিখে নেবে, সুন্দর করে কিন্তু নোটসটা তৈরি করবে। এবার এসো স্নায়বিক নিয়ন্ত্রণ, 2 নম্বরের একটা কোশ্চেন তোমাকে দেবে। কি হচ্ছে? শ্বাসকেন্দ্র, শ্বাসকেন্দ্র, কালি বললাম কোনটা, শ্বাসকেন্দ্র থেকে কি হচ্ছে, কোন স্নায়ু কাজ করছে? কাজ করছে মেডুলারি স্নায়ু, মেডুলারি শ্বাসকেন্দ্র কাজ করছে। শ্বাসকেন্দ্র এখানে আমাদের আর হচ্ছে নিউ ম্যাটোরিক্স শ্বাসকেন্দ্র। খালি বসতে হবে। ম্যাম একবার পড়ে দেবেন করবো। ওই শ্বাসকেন্দ্র দুটোর নাম? প্রথমটা হচ্ছে একদম ভিজিভিজি হয়ে গেছে না, এটা তো বোঝা যাচ্ছে, মেডুলারি শ্বাসকেন্দ্র। তাহলে মেডুলারি শ্বাসকেন্দ্র, আর হচ্ছে নিউ মোটাক্সিস শ্বাসকেন্দ্র। আচ্ছা, এবার মেডুলারি শ্বাসকেন্দ্র, এটা হচ্ছে দুটো পার্টে বিভক্ত। মেডুলারি যে শ্বাসকেন্দ্র আমাদের, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, দেখবে যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে বা কি বলবো মস্তিষ্ক কাজ করছে না বা ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন কি নিজে নিজে শ্বাস নিতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে পারে, নাকি অক্সিজেন দিয়ে রাখে? কি করে, কি করে রাখে বলো? ঠিক আছে, যখন মানুষ ধরো বয়স হয়ে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন কি অক্সিজেন দিয়ে রাখছে, নর্মালি এই স্নায়ুগুলো কাজ করতে পারবে না,
ঠিক আছে? তো নর্মালি সেখানে মস্তিষ্ক কাজই করবে না ওরকম ভাবে, তো তার জন্য কিন্তু অক্সিজেনটা দিয়ে রাখে। ঠিক আছে, সরাসরি ভাবে এ করতে পারো। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা ওভাবে তো চায় না। মেডুলা অবলাঙ্গাতে। বলো বলো। মেডুলা অবলাঙ্গাটাতে। একদম। দেখো, এটা হচ্ছে মস্তিষ্কের পন্স যে অংশটা, পন্স ভ্যালির অংশে অবস্থিত, মেডুলা অবলাঙ্গাটা অংশে। ঠিক আছে, ওসব তোমাদের চাইবে না। তো স্নায়বিক নিয়ন্ত্রণে শ্বাস কেন্দ্রটা কাজ করছে। এটা এগুলো কেন বললাম, এগুলো পরের দিন যখন আমি এই স্নায়ুগুলোর কথা বলবো তার জন্যই বলে দিলাম। ধরো আমি প্রশ্বাস কেন্দ্র আমি বলছি, মেডুলারি শ্বাস কেন্দ্র, তখন তো তোমরা বুঝতে পারবে না যে কোত্থেকে এটা হলো। আর কি কাজ করছে? প্রতিবর্ত ক্রিয়া কাজ করছে। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি ওটার জন্য তো আমাদের ওরম করে মাথা কাটাতে হচ্ছে না। না, এবার আমরা শ্বাস নেবো, এবার আমরা শ্বাস নেবো। যেমন ধরো তুমি খাতায় লিখছো বা আমি ধরো লিখছি, না এখানে আমার ধরবে তো, হ্যাঁ, বা এটা মুছে এখানে করি, এটা তোমাদের একটু মাথাটা অল্প স্বল্প খাটাতে হচ্ছে। তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, ওখানে তো তোমার মাথা কাটাতে হচ্ছে না, তোমার প্রতিবর্ত ক্রিয়া এমনিতেই তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারছো। এবার হ্যাঁ, কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলো বা একদম বয়স হয়ে গেছে, তখন তখন কিন্তু অক্সিজেনটা দিতে হবে। লাস্ট হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা। কিরকম? ধরো তুমি এক্সারসাইজ করছো বা পরীক্ষা আছে, তুমি সিঁড়ি দিয়ে এসে দেরি হয়ে গেছে তোমার, তুমি দৌড়ে 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 উঠেছো, সিঁড়িতে উঠেছো, দিয়ে টিচার রয়েছে, তুমি বলছো স্যার বা ম্যাম আমি আসবো, আমার দেরি হয়ে গেছে। তুমি হাতে একটা বোর্ড নিয়ে আর হচ্ছে তুমি পেন্সিল বক্সটা নিয়ে তুমি হাঁপাতে হাঁপাতে এসো, তখন তোমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে অটোমেটিক্যালি। অন্যান্য স্নায়বিক উদ্দীপনা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা স্নায়ু অব্দি পড়লাম, পরের দিন আমরা পড়বো মানুষের শ্বাসকার্যের পদ্ধতি। ঠিক আছে, শ্বাসকার্যের পদ্ধতিটা আমরা পড়বো, মেকানিজমটা আমরা জেনে নেবো। তারপরে আমরা চলে যাবো গ্যাসের নিয়ন্ত্রণ, নিঃশ্বাসের পদ্ধতি, প্রশ্বাসের পদ্ধতি আমরা পড়বো। দুটো পার্ট হয়ে যাবে আমাদের ওটা। তারপরে আমরা গ্যাসের পরিবহন করবো। ঠিক আছে, অক্সিজেনের, কার্বন ডাই অক্সাইডের, আর আমাদের রয়েছে ক্লোরাইড আমাদের সিলেবাস অনুযায়ী। তো আজকের পড়াটা কারো অসুবিধা নেই তো? এটা কিন্তু সুন্দর করে করে ফেলবে যদি তুমি ফেলে রাখো পরপর পরপর। এখন পরপর প্রত্যেকটা দিনেরই বোঝার, এরকম না হালকা হয়ে যাবে পড়া, ওরকম না, প্রত্যেকটা দিনেরই কিন্তু আমার বোঝার রয়েছে। ঠিক আছে, তো কোনোটা ফেলে রাখবে না, কাজ কিন্তু তুমি করে ফেলবে। বুঝে গেল? মাঝখানে কেটে গেছে, দুটো পার্ট আমরা করতে হবে, যদিও কেটেই যেত, অনেক হয়ে গেছে।